নমস্কার, আমার নাম স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়। বাংলা বিভাগে পড়াই আমি। 6 সেমের ক্লাস নিচ্ছি। 6 সেমে আছে ওদের কবিতার কথা, প্রবন্ধের বই। এই প্রবন্ধের যতগুলো প্রবন্ধ সবগুলো লেখা জীবনানন্দ দাশের। এখন আমরা জীবনানন্দকে জানি কবি হিসেবেই, কিন্তু তিনি গল্প লেখক, ঔপন্যাসিক, তার সঙ্গে প্রবন্ধ লেখকও। তো সেই জায়গাতে বাঙালি বিখ্যাত ব্যক্তিদের, বোথ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, তাদের একটা অবসেশন কাজ করত যে কিছু না হলেও সেখানে কবিতা লিখবে। এই যে কবিতার প্রতি দুর্বলতা, এটা কিন্তু আমরা বাঙালিদের মধ্যে কম বেশি পরিমাণে দেখতে পেয়ে যাই। একটু পড়ুয়া লেখক, তাতে ছেলে এবং মেয়ে যাই হোক, তারা সবসময় চেষ্টা করে বা চেষ্টা করেন সেই জায়গায় কবিতার জগতে নিজেদের আত্মপ্রকাশ করবার। এটা আমরা 6, 7, 8-এর দশক পর্যন্ত দেখেছি যে কবিতার মধ্য দিয়ে তাদের নিজেদের বাইরে প্রকাশ করানোর যে ব্যাপারটা, সেই ব্যাপারটা অনেক বেশি পাবলিশড হয়ে যায়। এবং এই জায়গাতে অনেকেই বলেন যে বাঙালিদের বা বাংলা ভাষাভাষীদের কবিতার প্রতি যে দুর্বলতা বা অবসেশন, এটা কিন্তু আমরা ফিল করি প্রথম থেকে। কেউ কেউ বলেন যে এখানের যে আবহাওয়া আছে, অর্থাৎ একটুখানি আর্দ্র আবহাওয়া, একটুখানি কি বলবো, ওই কোমল পরিবেশ, নরম পরিবেশ, প্রাকৃতিক পটভূমি, পাহাড় আছে, সমুদ্র আছে, সেইটার জন্য, আর একটুখানি বাঙালি তো ওই কি বলবো, ভাতের থেকে ভাতের জন্য একটুখানি ভাত খায়, ফলে এইগুলোর মিশেল দিয়ে একটুখানি অলসতাও কখনো কখনো তাদের মধ্যে জাগে। এখন অলসতা থেকে যখন আবার আমরা জেগে উঠি, তখন কবিতা আপনা আপনি সেই জায়গায় মনে হয় যে ভাব আমাকে খোঁচা দিচ্ছে। আমি কবিতার সাম্রাজ্যের দিকে যদি একটু আস্তে আস্তে পা ফেলি, তাহলে সেইটা কেমন হয়। এখন এই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রথম জায়গাতে যখন কবিতা শুরু করে কবিতা প্রেমীরা, তখন তারা কি লেখে সেই জায়গাতে? অন্তত ভালোবাসার কবিতা, মানে প্রেমের কবিতা। মোবাইল চলে এসেছে, এখন মোবাইল যখন এসেছে তখন আমাদের ওই কবিতা লেখার জায়গাটা অনেকটাই কমে গেছে। যদিও এখন কম্পিউটার কবিতাও আমাদের লিখে দেয়, হয়তো মোবাইল থেকে আমরা অনেক কিছু তথ্যও পেয়ে যাই, কিন্তু সেই জায়গাটা অনেকটা কম্পিউটার বা যান্ত্রিক জিনিসগুলো আমাদের গ্রাস করে নিয়েছে। কিন্তু তবুও আমরা সেখানে দেখব যে সেই জায়গাটা, কবিতার যে ভাবনা, কবিতার যে পার্সপেক্টিভ, কবিতার যে প্রেক্ষাপট, কবিতার যে চারদিকের যে জগৎ, সেই জগতে লেখা দিয়ে যতটা বোঝানো যাবে, সেটা কিন্তু অন্য জায়গাতে বোঝানো যাবে না। তাহলে এই বাঙালির অবসেশনের সেখানে লেখার যে প্রবণতা, সেইটা প্রথম দিকে কি লিখতো? তারা লিখতো প্রেমের কবিতা বা ভালোবাসার কবিতা। সেই জায়গাতে কিছু না পেলেও এইটা লিখতো। এর মধ্যে খারাপ কিছু নেই, খারাপ ভাবে আমরা দেখবো না, কেননা ভালোবাসা, প্রেম এও জীবনে বেঁচে থাকারই অঙ্গ হিসেবে আমরা দেখি। তা সেই জায়গাতে আমরা 30, 40, 50, 60, 70, 80 পর্যন্ত যে দশকটা পাই, সেই দশকে যখন কবিতার জায়গাতে বিচরণ করি, তখন সেখানে দেখা যাবে যে যারা কবিতা লিখছেন তারা সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে শুধু কবিতার মধ্যেই নিজেদের ইনভলভমেন্টটা আরো বেশি করে দিয়েছেন। উদাহরণ হিসাবে আমরা বলি সেই জায়গাতে যারা ভালো চাকরি পেয়েছিলেন, সুইনাথের কথা আমরা জানি, তিনি স্টেটসম্যানে যুক্ত হয়েছিলেন, এলআইসিতে যুক্ত ছিলেন, সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র কবিতার টানের জন্য কবিতা লিখতে নিজেকে রাজি করিয়ে কবিতার সাম্রাজ্যে ফিরে এলেন। ফলে বাঙালির সেই প্রেক্ষাপট, বাঙালির সেই ভাবনা, বাঙালির সেই আবেদন কবিতার জায়গাতে এবং কবিতাকে একটা এভারেস্টের জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। বাইদা ভাই, আমরা আবার এটা আর একটুখানি গোড়াতে ফিরে যাই। এই যে কবিতার কথা বলতে চাইছি, যদিও অ্যাকচুয়ালি এটা প্রবন্ধ, কিন্তু সেই প্রবন্ধের মধ্যে জীবনানন্দ আমাদের মেইনলি বলতে চেয়েছেন যে কবি কাদের বলবো, কাদের কবিতা কবিতার মতো নিজেকে আইডেন্টিটি দিতে পারবে, এবং কারা সেই কবিতা লেখার যোগ্য হিসেবে নিজেদের উপস্থাপিত করতে পারবে। এখন প্রবন্ধের প্রথমেই তিনি শুরু করে দিচ্ছেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তারপরেই বলছেন কবি, কথাটার উপরে জোর দিচ্ছেন। বলছেন এই জন্যই বলছি যে সকলেই সেই জায়গায় হতে পারবে না, কেউ কেউ হতে পারবে,
কেন হতে পারবে না, এটার ভেতরে কল্পনা থাকবে, কল্পনার ভেতরে চিন্তা শক্তি থাকবে, মেধা থাকবে, মনন থাকবে, এইগুলোর একটা মিশেল নিয়ে তবে আমরা সেই কবিতার সাম্রাজ্যে বিচরণ করব। এখন আমাদের মতো যারা অভাজন থাকবে, অনেকজনই থাকবে, তাদের হয়তো একটুখানি ভালোবাসার দুর্বলতা থাকবে কবিতার প্রতি। তাহলে আমি যদি কবিতা লিখতে যাই, কিংবা আমার বন্ধুরা যদি কবিতা লিখতে যায়, এখন আমার মতো আমি ধরে নিচ্ছি অনেককেই, যদিও সবাই নয়, তাহলে সেই সবাই যখন কবিতার জায়গায় যাবে, আবার লিখতে গিয়ে যখন আমার কলম বন্ধ হয়ে যাবে, তখন সেখানে ভাববো, তাই তো আমাদের জীবনানন্দ বলেই দিয়ে গেছেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। কবি আবারও বলছেন যে কবি। তাহলে এই জায়গাটাতে যাওয়ার আগে আমরা একটু ব্যাক করি আমাদের কবিতার গোড়াপত্তনের দিকে। যদিও এটা বেসিক্যালি প্রবন্ধ, কিন্তু আমি যেহেতু প্রবন্ধটা কবিতার কথা, তাই কবিতার একটুখানি সূচনার জায়গায় চলে যাই, আমাদের আধুনিক কবিতার সূচনার জায়গায়। আমাদের অ্যাকচুয়ালি শুরু হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে। এখন প্রথম বিশ্বযুদ্ধ 19 থেকে সেই জায়গায় 20-21 পর্যন্ত চলছে, দ্বিতীয়টা বোধহয় 1939 থেকে 45 পর্যন্ত চলছে। তাহলে এই যে 1915 থেকে 16 থেকে সেই জায়গায় 19 পর্যন্ত যেটা চলছে, বা আরেকটুখানি যেটাকে আমরা বাড়িয়ে নিয়ে যাই, সেই জায়গা থেকে 30 মানে 1930 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী কাল, সেই কালে যে কবিতাগুলো দেখছি, তখন কিন্তু বাংলা কবিতা সেই রকম জায়গাতে, অর্থাৎ তার কিন্তু উদ্ধায়ন ঘটেনি, অর্থাৎ সামগ্রিকভাবে টোটাল জায়গায়, এডুকেশনের জায়গায়, এলিট সোসাইটিতে সেই কবিতা সেরকম ভাবে পৌঁছাতে পারেনি। তাহলে এটা পৌঁছালো কি করে না, পৌঁছালো প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইংল্যান্ডে, আমেরিকায় জন্মেছিলেন, পরবর্তীকালে তিনি ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে নেন। টি.এস. এলিয়ট, তিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন। সেই টি.এস. এলিয়ট তার বিখ্যাত বইগুলো ততদিনে প্রকাশ করে ফেলেছেন। আমরা জানি, সারা পৃথিবীর মানুষ জানে, তার বিখ্যাত কবিতার বইয়ের নাম হচ্ছে দি ওয়েস্টল্যান্ড, পরজমি। তা এই পরজমিতে তিনি সেইখানে যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর ছবি আমাদের সামনে তুলে ধরে দেখাতে চাইলেন। Here is no water but only rock, rock and no water at the sandy road. তাহলে সেখানে কি আছে, রক আছে, ওয়াটার নেই, আর কি আছে, স্যান্ডি রোড। তাহলে এই যে রক এবং স্যান্ডি রোড, সেই জায়গায় কি হবে, সেই জায়গায় ডেড ল্যান্ড। সেই ডেড ল্যান্ডে কি জন্মাবে, জন্মাবে ক্যাকটাস, কাঁটা গাছ জন্মাবে, সেই জায়গায় অন্য কোনো ভাবধারা পাওয়া যাবে না। ঘটনাক্রমে 30-এর দশকের কালাকাল এই পর্যায়ের আমরা যাদের আধুনিক কবি হিসেবে দেখতে পাই, এরা কিন্তু কম বেশি অধিকাংশই ছিলেন ইংরেজি সাহিত্যের কৃতি ছাত্র। বুদ্ধদেব বসু থেকে আরম্ভ করে সেই জায়গায় আমরা দেখব বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, সুধীরনাথ সর্ববিষয়ে পারদর্শী, তারপরে এরা সেই জায়গায় রীতিমতো কৃতবিদ্য ছিলেন। ফলে ইংরাজি সাহিত্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকার ফলে ইংরাজি আধুনিক কবিতার যে প্রেক্ষাপট, যে পটভূমি, যে জগৎ, যে আরো কিছু বলি আমরা, বিশ্বায়ন তখনও শুরু হয়নি, সেই জায়গাগুলোকে এরা আমাদের কবিতার মধ্যে নিয়ে আসতে চাইছিলেন। এবং যখন সেই কবিতার ভাবনাটাকে, প্রেক্ষাপটটাকে, চিন্তাধারাটাকে, কনসেপ্টটাকে বাংলা কবিতার মধ্যে নিয়ে এলেন, তখন আমরা দেখব যে বাংলা কবিতা তার সেই পার্সপেক্টিভকে একটা জায়গা থেকে, ক্ষুদ্র একক থেকে বৃহৎ এককে, সামগ্রিকতায়, টোটালিটির জায়গায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। যখন সক্ষম হয়ে গেল, তখন এবার তারা সেখানে দেখাতে চাইলেন যে তাহলে কাদেরকে নিয়ে কবিতা লেখা যাবে। সমাজের বিভিন্ন তলা আছে, তলা মানে আমি মানুষের বিভাজনের কথা বলতে চাইছি, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এই সোসাইটিকে তখন তারা দেখাতে চাইলেন। ঘটনাক্রমে আমরা জানি 1917-তে সোভিয়েত বিপ্লব ঘটে গেছে, মানে বলশেভিক বিপ্লব ঘটে গেছে। বলশেভিক বিপ্লব যখন ঘটে গেছে, তখন সেখানে জারতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে কৃষক শ্রমিকদের হাতে ক্ষমতায়ন চলে এসছে। কৃষক শ্রমিকদের হাতে যখন ক্ষমতা কেন্দ্রীভূত হয় এবং সেই সোভিয়েত মডেল সারা পৃথিবীতে যখন ছড়িয়ে পড়ে, তখন মানুষ ভাবলো যে বোধহয় দেশের উন্নতি করতে গেলে, মানুষের উন্নতি করতে গেলে, সমাজের উন্নতি করতে গেলে এবং দেশকে অনেক বেশি উঁচু জায়গায় প্রাতিষ্ঠানিকতা দিতে গেলে কি করতে হবে না, এই মডেল অনুসরণ করতে হবে। আমাদের যে সমস্ত কবিদের আমরা দেখি, তারাও কিন্তু সেই সোভিয়েত পন্থাটাকে অনুসরণ করলেন এবং অনুসরণ করে ভাবলেন না, উচ্চবিত্ত নয়, মধ্যবিত্তও নয়,
তার মানে তাদের যে একেবারে বাদ দিচ্ছেন সেটাও বলছি না সেই জায়গাতে, কিন্তু সোজাসুজি তারা যাত্রা শুরু করলেন অধিকাংশই সেই জায়গায় ওই প্রান্তিক মানুষের ভাবনা দিয়ে। প্রেমেন্দ্র মিত্র বললেন, আমি কবি যত কামারের আর কাঁসারির আর ছুতরের মুটে মজুরের, আমি কবি যত ইতরের। আবার কখনো তিনি বলতে চাইছেন, হতভাগাদের বন্দরটিতে ভাই সেই সব যত ভাঙা জাহাজের ভিড়, মাল বয়ে বয়ে ঘাল হলো যারা আর জাহাজের মাস্তুল চৌচির। তাহলে আমরা দেখছি আজকে যাদের বলি তথাকথিত সাবলটান প্রান্তিক নিম্নবর্গ, তাদেরকে তিনি সেই জায়গায় জায়গা দিচ্ছেন। উপন্যাসে ঘটছে, নাটকে ঘটছে, কবিতার ক্ষেত্রে সেই জায়গায় ঘটছে। বিষ্ণুদেব পর্যন্ত তার সেই জায়গায় সমস্ত কিছুতে দিয়ে দিচ্ছেন। এইখানে আবার আমাদের একটা মাথায় রাখতে হবে যে এই জায়গাতে যখন আমরা যাচ্ছি তখন কবিতার সাম্রাজ্যে বিচরণ করছেন যিনি আমাদের পুরো বাংলাকে, শুধু বলবো না ভারতবর্ষকে, এবং হয়তোবা যারা বাংলা ভাষাভাষী সেই সমস্ত বাংলা ভাষাভাষীদের মাথায় যিনি নিজে ছত্র ধরে দাঁড়িয়ে আছেন ছাতা নিয়ে, তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথের কবিতা ততদিনে আমরা পেয়ে গেছি। তাহলে রবীন্দ্রনাথের কবিতা যখন আমরা পাচ্ছি, এই 30-এর কবিরা, তার আগে তার পরে, তারা ভাবলেন রবীন্দ্রনাথ তো সবই লিখে দিয়ে গেছেন, তাহলে আমাদের জন্য বাঙালি মানসিকতার জন্য, বাঙালিদের জন্য অবশিষ্টাংশ কি রইল? এবং রবীন্দ্রনাথের কবিতার অনুসরণ করে, অনুকরণ করে আমরা যদি কবিতা লিখি, তাহলে সেখানে মানুষ কি সেটা পড়তে চাইবে, নিতে চাইবে, দেখতে চাইবে, বুঝতে চাইবে, নাকি আদৌ চাইবে না? তখন সেই জায়গায় থেকে বুদ্ধদেব বসু, যিনি ইংরাজির ছাত্র, কৃতি ছাত্র, ফার্স্ট ক্লাস পাস হয়েছিলেন, তিনি বললেন, আমি যে রচিব কাব্য এ উদ্দেশ্য ছিল না স্রষ্টার, তবু কাব্য রচিলাম এই গর্ব বিদ্রোহ আমার। ওই জায়গা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি চলে এলেন কবিতার কলকাতায়। কবিতার কলকাতায় এসে একটা বিশাল সেই জায়গায় গোষ্ঠীর সঙ্গে নিজেকে ইনভলভ করলেন, পত্রিকা বার করলেন। পত্রিকা বার করে জীবনানন্দদের সেই জায়গায়, তো বিভিন্ন সেখানে প্রেমেন্দ্র মিত্র, প্রত্যেককে সেই জায়গাতে, সেই এক জায়গাতে তাদের কবিতা বিভিন্ন ক্ষেত্রে তিনি বার করবার সেইখানটায় চেষ্টা করতে লাগলেন। জীবনানন্দ যখন কবিতা লিখছেন, ইংরাজিতে এমএ পাস করার পর চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, অনেকে অনুরোধ করছেন, সেই জায়গায় চাকরি পাননি, পরবর্তীকালে পাচ্ছেন, আবার স্থিত হচ্ছেন না, তখন সেই জায়গায় কবিতা, শুধু কবিতা লিখছেন। এই অবসেশন এবং কবিতার প্রতি দায়বদ্ধতা বা কমিটমেন্ট, সেটা জীবনানন্দ আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে সক্ষম হয়েছিলেন। তিনি যখন সেই জায়গাতে ওই 30-এর কবিরা যখন আমাদের দিলেন এলিয়টীয় ভাবনাকে অবলম্বন করে সেই জায়গায় ওয়েস্টল্যান্ড ধূসর পরজমিকে তাদের কবিতার মধ্যে পৌঁছে দিতে, তখন ভাবা গেল সেই জায়গায়, তাহলে সারা পৃথিবী কি এরকম ওয়েস্টল্যান্ড হিসেবেই থাকবে, নাকি তার মধ্যে আবার আমরা একটুখানি আশ্রয়ের সন্ধান, নতুন করে বেঁচে থাকার সন্ধান, নতুন করে টিকে থাকার সন্ধান সেই জায়গায় খুঁজে পাবো? কেননা রবীন্দ্রনাথই তো আমাদের বলে দিয়ে গেছেন সেই জায়গায়, যেটা তো শেষ নয়, এটা শেষের শুরু হচ্ছে, অর্থাৎ আবার অঙ্কুরিত হবে, নতুন বীজ হবে, নতুন ভাবে জন্মগ্রহণ করবে পৃথিবী, আবার সেই রকম করে পৃথিবী আবার শান্ত হবে। তাহলে এই ঘূর্ণায়মান বৃত্তে দাঁড়িয়ে থেকে জীবনানন্দকে জায়গায় আমরা চলে আসছি। এবার ছোট্ট ছোট্ট পায়ে জীবনানন্দের জায়গায় যখন আসছি, তখন তিনি শুরু করলেন কবিতার কথা ভাবনা, কবিতা লেখার জায়গাতে। প্রবন্ধের আগে আমি বলে নিচ্ছি, ওই জন্যই কবিতার প্রসঙ্গগুলো। এখন কবিতার প্রসঙ্গে যখন জীবনানন্দ আমাদের নিয়ে যেতে চাইলেন পাঠকদের, সাধারণ পাঠকদের, তখন তিনিও ভাবলেন যে রবীন্দ্রনাথ তো আছেন, এবং তার প্রবন্ধও তিনি বলছেন যে আমাদের মধ্যে সমস্ত ক্ষেত্রে কবি হিসেবে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথকে অতিক্রম করা সহজ হবে না। যেমন ইংল্যান্ডে শেক্সপিয়ারকে অতিক্রম করা সম্ভব নয়, তেমনি আমাদের এখানে রবীন্দ্রনাথকে অতিক্রম করা সম্ভব নয়। যেখানেই আমরা পদার্পণ করব, যেখানে আমরা ভাববো, যেখানে আমরা কিছু অনুভূতির সঙ্গে নিজেদের ইনভলভমেন্টটাকে যোগ করব, সেখানেই দেখব তিনি অনেক আগেই আমাদের থেকে পৌঁছে গিয়ে আমাদের জন্য একটা আলাদা জগতের দরজা খুলে দিতে সক্ষম হয়েছে। এই ভাবনা মাথায় রেখেই জীবনানন্দ এবার যখন কবিতার জগতে নিজেকে নিয়ে যেতে রাজি করালেন, তখন সেখানে দেখা যাবে তিনি যে কবিতাগুলো লিখছেন, সেই কবিতাগুলো প্রথম দিকে তিনি অধ্যাপক হিসেবে যোগ দিলেন সিটি কলেজে। সিটি কলেজে তিনি জুনিয়র অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন। এখন সেই সময়ে তার বেরোলো ক্যাম্পে বলে একটা কবিতা। এখন এই কবিতায়
এখানে বলেনি জীবনানন্দ যে ভাবনা, যে পরিশীলিত চিন্তা, যে মার্জিত প্রেক্ষাপট এবং যে রুচি নিয়ে তার কবিতাকে আমাদের কাছে পৌঁছে দিতে চাইলেন, তখন আমাদের মধ্যে বিরাজ করছেন আরেকজন বিদগ্ধ সমালোচক এবং বিখ্যাত এক সাহিত্য পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাস। সজনীকান্ত দাস মশাই ছিলেন একটুখানি প্রাচীন ঘরানার মানুষ, রক্ষণশীল। জীবনানন্দ আধুনিক চিন্তাধারার মানুষ। আর ঘটনাক্রমে এখানে আরেকটা জিনিস বলেনি, নাহলে অসুবিধা হবে। তখন সেই জায়গায় মেয়েদের নাম নিয়ে বা মেয়েদের ছবি নিয়ে বা মেয়েদের কোনো ভাবনা নিয়ে কিছু কবিতা লেখা বা বলা, এটা একটুখানি আশ্চর্যের ব্যাপার ছিল। বুদ্ধদেব বসু বলছেন, আমি যখন স্কলারশিপ পেলাম এবং সেই স্কলারশিপ পেয়ে আমরা কি বলি সাধারণত বন্ধুদের, কিরে খাওয়াবি না? আজকের দিনে তাই বলি, বন্ধু ভালো হলে খাওয়াবে, আবার বন্ধু যদি তার থেকেও ভালো হয় বলবে হ্যাঁ হ্যাঁ ঢপ দেবে, পরে পর খাওয়াবো, এরকম করে তাপ্পি দেবে। বুদ্ধদেব বসু বলছেন, আমি স্কলারশিপ পেলাম, সেই টাকায় কি করলাম ভাবছিলাম একটা পত্রিকা বার করলাম, প্রগতি। এবং সেই পত্রিকার প্রচ্ছদে প্রথম পাতাতে সেখানে কার মুখ দিলাম? নারী মুখ, দুঃসাহসিকতার পরিচয়। এই প্রথম এন্ট্রি হলো। তাহলে এই এন্ট্রির জায়গাতে আমরা দেখলাম বুদ্ধদেব বসু সেখানে আমাদের এই জিনিসের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিতে সাহায্য করতে চাইলেন। যখন চাইলেন তখন আমরা সেখানে দেখব বুদ্ধদেবের এই প্রেক্ষাপটকে অবলম্বন করে সেই জায়গাতে, তা এই রকম জায়গায় দাঁড়িয়ে সেখানে আমরা দেখব যে বুদ্ধদেব বসু সেই প্রগতি পত্রিকা যখন বার করলেন তখন সেখানে তিনি নারী মুখ দিলেন, দুঃসাহসিকতার পরিচয় দিয়ে আমাদের কাছে সেটা পৌঁছে দিতে চাই। এখন এটা তার সেই সময়ের নিরিখে অনেক বেশি দুঃসাহস, এবং সেই জায়গায় তিনি বললেন যে আমি পত্রিকা চালাতে চাইলাম। জীবনানন্দ কবিতা লিখছেন, কবিতা তো লেখা হবে, আত্মপ্রকাশ কোথায় বেরোবে? সেই পত্রিকা। আমরা বলিনি পত্রিকা বলি, ছোট গল্প বলি, উপন্যাস বলি, প্রবন্ধ বলি, রম্য রচনা বলি, সবকিছুর কিন্তু আত্মপ্রকাশের জায়গা হচ্ছে ওই পত্রিকা, সাহিত্য পত্রিকা। বুদ্ধদেব বসু তার কাছে আমরা ঋণী, বাঙালি কবিতা প্রেমীরা ঋণী। যখন জীবনানন্দ কবিতা লিখে যাচ্ছেন একের পর এক, এবং সেই লাজুক জীবনানন্দ, ইন্ট্রোভার্ট, অন্তর্মুখী জীবনানন্দ, অন্যের সঙ্গে মিশতে পারতেন না, দূরে থাকতেন, সরে থাকতেন, কিন্তু তার কবিতা বাঙালির স্মৃতি মেদুরতাকে জাগিয়ে তোলে। আজকের দিনে যদি বাঙালিদের ছাত্রছাত্রীদের বা অন্যদের বলা হয় তুমি কার কবিতা পড়বে, আমরা এক কথায় সেখানে জীবনানন্দের কবিতা তুলে নেব। তাহলে জীবনানন্দ কবিতা লিখলেন, অনেক কবিতা, সেই কবিতা ছাপাবে কে, কোথায় ছাপবে, কোথায় বেরোবে, কিভাবে বেরোবে, আদৌ বেরোবে কিনা? তা সিটি কলেজে বললাম, সিটি কলেজে তিনি যখন ছিলেন অধ্যাপক হিসেবে, জুনিয়র অধ্যাপক, একটা কবিতা লিখলেন ক্যাম্পে। সেই ক্যাম্পে কবিতায় তিনি ঘাই হরিণী এই শব্দবন্ধ যোগ করেছিলেন। রক্ষণশীল সমালোচক সজনীকান্ত দাস বললেন, এই যে কবিরা এখন লিখছে সেই জায়গায় এরা এই রকম শব্দবন্ধ ব্যবহার করছে, এইগুলো কি রুচিশীল? আবার যখন তিনি লিখলেন অন্য কবিতায় সেই জায়গাতে, যখন লিখছেন মৃণালিনী ঘোষাল, যখন লিখছেন শেফালিকা বোস, যখন লিখছেন অরুণিমা সান্যাল, তখন সজনীকান্ত বললেন এই এক একজন কবি এসেছে, এরা নতুন যুগের হুযুগে কবি, আর এরা কি করছে? ভদ্রলোকের বাড়ির মেয়েদের নিয়ে টানাটানি করছে। না, ভদ্রলোকের বাড়ির মেয়েদের নিয়ে এরা টানাটানি করেনি, প্রকৃতিকে এরা নতুন করে আমাদের কাছে উপস্থাপিত করে দিতে চাইছেন। জীবনানন্দ বলছেন, আমি বলিনি একদিন শুনেছ যে সোর ফুরাইছে পুরাণতা, কোন এক নতুন কিছুর আছে প্রয়োজন, তাই আমি আসিয়াছি, আমার মতন কথা কে বলিতে পারে আর। তাহলে নতুন কথা বলবেন তিনি, নতুন কথা বলবার জন্য বাংলা কবিতায় তার স্বচ্ছন্দ পদচারণ আবির্ভাব, এবং সেই আবির্ভাব দিয়েই তিনি বাঙালিকে তার কবিতা পড়তে সেই জায়গায় বাধ্য করলেন। তোমরা কবিতা পড়ো, তোমরা কবিতা দেখো, এবং নিজেদের সেই জায়গা থেকে শেখে সেই জায়গায় কবিতার প্রতি নিজেদের ইনভলভমেন্টটাকে আরো বেশি একসঙ্গে যুক্ত করে দাও। বললেন না, মৃণালিনী ঘোষাল মানে আমি কারো বাড়ির মেয়েদের টানিনি, মৃণালিনী হচ্ছে মৃণাল থেকে মৃণালিনী মানে পদ্ম, শেফালিকা মানে শালুক থেকে শেফালিকা করলাম। এইভাবে তিনি ভেঙে 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 বুঝিয়ে দিলেন যে প্রকৃতিকে আমি সেই জায়গায়
নারীর আইডেন্টিটি দিয়েছি, মৃণাল থেকে মৃণালিনী, শেফালিকা শালুক থেকে শেফালিকা। ফলে বাঙালি তখন চমকে উঠলো, এই কবির কবিতা তো আমাদের দেখতেই হবে, পড়তেই হবে। এটা হচ্ছে আরেকটা জিনিস। সেই রকম করে যাত্রা যখন তিনি শুরু করলেন, তার পরবর্তীকালে আরো অনেক কবিতা, একাধিক কবিতা লিখছেন। সেই কবিতাগুলো তখন সেই জায়গায় ওই লেখা হচ্ছে, কিন্তু প্রকাশের বৃহৎ জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে কোথায় তারা প্রকাশ পাবে? আদৌ কি পাবে নাকি পাবে না? তখন সেই জায়গায় বুদ্ধদেব বসু তার উদ্যোগে, বন্ধু জীবনানন্দের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই জীবনানন্দের কবিতাগুলোকে তিনি বিভিন্ন পত্রিকায় নিজের মতো করে প্রকাশের সুযোগ করে দিলেন। কবিতা পত্রিকায়, প্রগতিতে, আবার যে সমকালীন যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোর মধ্য দিয়ে তিনি সেই কবিতাগুলোকে প্রকাশ করার চেষ্টা করে দিলেন। যখন করে দিলেন তখন বৃহৎ জনমানসে জীবনানন্দের কবিতা সেই রকম ভাবে পৌঁছে যেতে সক্ষম হলো। এবং পৌঁছে যাওয়ার পর মানুষ যখন নতুন চিন্তাধারা, নতুন ভাবনা, নতুন প্রেক্ষাপট, নতুন পার্সপেক্টিভ এইগুলোকে নিয়ে কবিতার সাম্রাজ্যে বিচরণ করলো। বাঙালি আগেই বললাম কবিতা প্রেমী, কবিতা পড়তে ভালোবাসে, কবিতা লিখতে ভালোবাসে, কবিতা আবৃত্তি করতে ভালোবাসে। এই রকম জায়গাতে জীবনানন্দের কবিতার প্রতি তাদের সেই রকম একটা দুর্বলতা সূচিত হলো। আজকেও আছে সমানভাবে। বাংলা বাঙালি যতদিন থাকবে সেই দুর্বলতা কিন্তু কোনোদিন ঘুচে যাবে না। তাহলে এই ভাবনায় জীবনানন্দ যখন আমাদের কবিতার জগতে নিয়ে এলেন, তারপর তার কবিতা আর সেখানটায় থেমে থাকেনি। আস্তে আস্তে তার ঝরা পালক, ঝরা পালকের পর থেকে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, বেলা বেলা কালবেলা, সাতটি তারার তিমির, পরবর্তীকালে তার মৃত্যুর পরে রূপসী বাংলা, এইগুলো আমরা একের পর এক বিখ্যাত 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 কবিতার বই সেই জায়গায় দেখতে পেয়ে যাই। সেই জায়গাগুলোর ফাঁকেই তিনি আমাদের কাছে দিলেন তার প্রবন্ধের অন্যতম বই কবিতার কথা। সেই কবিতার কথা প্রবন্ধের নাম, প্রথম প্রবন্ধটি হচ্ছে কবিতার কথা নাম দিয়ে। সেখানেই তিনি বলছেন সকলেই কবি নয়, কেউ কেউ কবি এবং কবি। অর্থাৎ এখানে আমরা একটু দেখব যে জীবনানন্দ বলতে চাইছেন যে সবাই তো কবিতা লেখে, ধরে নিলাম সবাই লেখে বাঙালি, তা সেই জায়গায় তিনি সবাইকে কিন্তু কবির মর্যাদা দিতে চাইছেন না। তাহলে কি আমরা বলবো জীবনানন্দ আপামর বাঙালি কবি তাপ প্রেমী মানুষদের সেই রকম ভাবে কি সম্মান দিতে চাইছেন না, না তাদেরকে তিনি জাতে তুলতে চাইছেন না? ব্যাপারটা এরকম নয়। সে তো আমরা দেখব শক্তি চট্টোপাধ্যায় আধুনিককালে তিনিও বলে দিচ্ছেন এত কবি কেন। তিনি অবশ্য কবিতাকে পদ্য হিসেবেই বলতেন। তার জীবনানন্দও বলছেন এত কবি, সকলেই কবি নয়। তাহলে সেই জায়গায় তারপরে তিনি ব্যাখ্যা করছেন, কবিতা লিখলাম মিল দিয়ে, অন্ত মিল দিয়ে, ছন্দ দিয়ে, কিংবা ছন্দহীন দিয়ে, কিংবা অন্ত মিল বাদ দিয়েও সেটাও লেখে। আজকে তো সেই রকম ভাবে আমরা দেখি গদ্য কবিতা। জীবনানন্দ বললেন যে না, এরকম করে লিখে দিলেই হবে না। কি করতে হবে না, এর ভেতরে থাকবে মনন, থাকবে প্রজ্ঞা, থাকবে মেধা, থাকবে চিন্তাশীলতা, থাকবে ক্রিয়েটিভিটি, থাকবে এবং সবগুলোর মিশেল নিয়ে সেইটাকে একটা জায়গায় নিয়ে এসে সামাপ করে তারপর সেই জায়গায় বেরিয়ে আসবে। এবং সেটা কি হবে তখন না, কবিতা তখন হয়ে যাবে স্পন্টেনিয়াস, স্বয়ম্ভু। সে বলবে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, বসে আছি, তুমি কলম নাও, তুমি কাগজ নাও, তুমি খাতা নাও, এরপর তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, তুমি আমাকে প্রকাশ করো তোমার লেখন শিল্পের মধ্য দিয়ে। জীবনানন্দ ব্যক্তি জীবনানন্দ, আবার বলেনি এখানে, ব্যক্তি জীবনানন্দ তার প্রবন্ধের মধ্যে এই পার্টিকুলার জিনিসটার উপর জোর দিতে চেয়েছেন। হয়তো আমাদের একটু আঘাত লাগবে। আমি ধরে নিলাম আমি কবিতা লিখি, আমি বা মিস্টার এক্স বা মিস এক্স বা ওয়াই বা জেড অন্য কেউ, এখন সে বা তিনি একটা কবিতা পাঠালেন কোনো পত্রিকায়, কবিতা পত্রিকা থেকে কোনো উত্তর এলো না, সে আমার রেসপন্সও করলো না, সে আমাকে জানাতেও চাইলো না, আমার খারাপ লাগবে, আমি দুঃখ পাবো। আবার যদি আমাকে একটুখানি সেই জায়গায় অ্যাপ্রিসিয়েট করে, আমাকে একটা চিঠি দিল বা আমাকে একটু জানালো বা আমাকে একটু বললো যে তোমার কবিতা সেখানে ছাপার যোগ্য হয়েছে, এটা আমরা নেক্সট সংখ্যায় ছাপছি, আমি বা আমরা বা আমার বন্ধুরা সেই জায়গায় বা মিস্টার বা মিস এক্স ওয়াই জেড, সে কিন্তু বা তিনি খুব খুশি হবেন। অর্থাৎ বলতে চাইছি ছাপার অক্ষরে
এটা 2024 নয়। 2024-এ আমি কম্পিউটারে বললে সে আমাকে বই লিখে দেবে, সে আমাকে কবিতা দিয়ে দেবে, সে আমাকে উপন্যাসও দিয়ে দেবে, তার মতো করে আমাকে দিয়ে দেবে। কিন্তু জীবনানন্দের সেই সময়কালে যদি আমরা ফিরে যাই, তাহলে সেখানে দেখা যাবে আমাকেই, মানে যারা লিখছেন তাদেরকেই সেটা করতে হবে। অর্থাৎ এর মধ্যে কেউ তাকে হেল্প করছে না। তিনি নিজে যেটা ভাবছেন, যেটা দেখছেন ওই ধানসিঁড়ি কি নদীর কিনারে কিংবা অন্য জায়গায় গিয়ে ঘুরে বেড়িয়ে প্রকৃতির সান্নিধ্যে নিজের টাচটাকে গভীরভাবে বাঙালির চিন্তার সঙ্গে, চেতনার সঙ্গে, বাঙালি মনীষার সঙ্গে, বাঙালি ভাবনার সঙ্গে, বাঙালিত্বের নির্যাসের সঙ্গে একীকৃত করে দিতে সক্ষম হয়েছিলেন। এইটার থেকেই কবিতা বেরিয়ে আসছে। আমাদের দুঃখ লাগবে যে সকলেই কবি নয়, মানে আমি তো আউট হয়ে গেলাম, আমরা তো আউট হয়ে গেলাম, তাহলে কি ওনারাই থাকবেন? তখন আবার তিনি বলছেন যে না, সেই জায়গাতে নয়। আবারও বলছেন যে হ্যাঁ, এটার মধ্যে কি দিতে হবে না, ওই প্রজ্ঞা, ওই মেধা, ওই মনন, ওই চিন্তাশীলতা, ওই ক্রিয়েটিভিটি এবং ওই ক্রিয়েশন, এইগুলোর মিশেল যদি না থাকে তাহলে সেই কবিতা কখনোই কবিতার পর্যায়ভুক্ত হতে পারে না। এখন সেই রকম জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা দেখব কবিতার মিশেলকে কবিতার পটভূমি দিয়ে এবং কবিতাকে অন্তর দিয়ে ভালোবেসেছিলেন বলেই জীবনানন্দের কাছ থেকে এই রকম কাব্যধর্মী প্রবন্ধের বিচিত্র প্রেক্ষাপট এবং বিচিত্র সৃষ্টিশীলতাকে আমরা কবিতার সাম্রাজ্যে অনেক সময় সেখানে প্রভাব বিস্তার করতে দেখি। তিনিও বলে দিচ্ছেন, যদিও রবীন্দ্রনাথ জীবনানন্দের কবিতার প্রশংসা করছেন, তোমার কবিতা আমাদের ভাবায়, তোমার কবিতার মধ্যে এরকম ভাবনা আছে, চিন্তা আছে, প্রেক্ষাপট আছে, জীবনানন্দ সেটা জানতেন। তাহলে রবীন্দ্রনাথের সার্টিফিকেট তাকে কবিতা লিখতে অনুরুদ্ধ করেছে। তিনি প্রয়াসী হয়েছেন, তার ভাবনা বাংলাদেশের বিশাল প্রাকৃতিক বৈচিত্র্য, উজ্জীবন, প্রেক্ষাপট এবং আদিগন্ত বিস্তৃত বরিশাল কেন্দ্রিক, তারপর ওখান থেকে যখন এখানে চলে এলেন এই জীবনভূমির বিখ্যাত প্রেক্ষাপট তাকে কবিতার প্রতি আরো বেশি গভীরভাবে যুক্ত হতে সাহায্য করে। এই রকম জায়গা থেকে আবার তিনি বলছেন যে আমাদের সব সময়ের, সব কালের মাথার ওপরে শ্রেষ্ঠতম কবি হিসেবে তিনি কিন্তু বিরাজ করবেন, যার নাম রবীন্দ্রনাথ। ফলে এই রকম ঘটনাধারাকে অবলম্বন করে কবিতার দায়বদ্ধতাকে স্বীকার করে নিয়ে স্বয়ম্ভু মেধা, মননশীলতা, চিন্তা, প্রজ্ঞা, এইগুলোর মিশেল এবং মেলবন্ধন নিয়ে কবিতার কথার মধ্যে নিজের কাব্য ভাবনা, কবিত্বের নির্যাস, কাব্য শৈলী এবং কবিতা লেখার যে বিভিন্ন প্যাটার্ন, সেই প্যাটার্নগুলোকে আমাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন, যেটা থেকে আমরা ভাবি যে সত্যিই তো কবি আমাদের এটুকু প্রথমেই জানিয়ে দিচ্ছেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি এবং কবি। ফলে এই জায়গাতে এই প্রবন্ধের সেই প্রেক্ষাপটকে আমরা এই রকম করে দেখার চেষ্টা করব যে কবি তার কবিতার প্রতি কমিটমেন্ট থেকে, দায়বদ্ধতা থেকে পাঠকদের উদ্দেশ্যে, বৃহৎ পাঠক সমাজের প্রতি তার এই বক্তব্যকে এই রকম করে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে চাই।